ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। শনিবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের সংখ্যা ৮টিই থাকবে। তবে বুথের সংখ্যা প্রথমে ৫০০ থেকে ৭১০ নির্ধারণের পর তা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যে ভোটদান কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর মাত্র ৩ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জমে উঠেছে প্রচারণা। হল সংসদ পর্যায়ে ৬৩ পদে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছে এমন পদের সংখ্যাও শতাধিক। শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়জনের প্রার্থিতা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ডাকসু নির্বাচনে ভোট প্রার্থনার সুযোগ আছে আর মাত্র 2 দিন। নানা কৌশলে নিজেদের অঙ্গীকার নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। আমরা তাদের সারা যেভাবে পাচ্ছি তাতে সাদি বৈশাখী প্যানেল আমরা নিরঙ্কুশভাবে জয়যুক্ত হব। স্টুডেন্টদের কাছে গিয়েছি, আমাদের বিভিন্ন ইশতেহারগুলো তাদের কাছে তুলে ধরেছি। আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের সারা খুব ভালো আমাদের প্রতি। লেজুর ভিত্তিতে উঠতে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য আমাদের পরামর্শ দিয়েছিলেন। আমরা আসলে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। 5টি পূর্ণাঙ্গ ও 3টি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে লড়ছেন অনেকে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় 5 প্যানেল। ভিপি পদে 9 জন, জিএস পদে 1 নারী সহ লড়ছেন 9 জন। আমার প্রতিশ্রুতি আপনাদের প্রত্যেকটা কণ্ঠস্বর সঠিক জায়গায় পৌঁছে দেয়া এবং আমাদের সকলের অধিকার আদায় করে নিয়ে আসা। বিভিন্ন আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে আমাদের ভিউগুলো আমরা তুলে ধরেছি। ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট প্রার্থী থেকে ভোটার সহ সংশ্লিষ্টরা। ভোটারদের চাওয়া নিরাপদ শিক্ষাঙ্গন। নানা সময় শুনছি ঝামেলা হয়েছে, কিন্তু এবার কোনো ঝামেলা আমরা দেখি না এখন অব্দি। সবাই সম্মিলিতভাবে কাজ করতেছে। আমরা চাচ্ছি যে একটি সুষ্ঠু এবং নিরাপদ ডাকসু আমাদের সামনে আসুক। ভোটার 11,919 জন। নির্বাচনের জন্য 1,32,00,000 টাকার খসড়া বাজেট চাওয়া হয়েছে। 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বর্ষায় নৌকায় আর গ্রীষ্মকালে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে শহরে পৌঁছাতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 5 ইউনিয়নের মানুষকে। এতে শহরের কাছাকাছি হয়েও সুবিধা বঞ্চিত লক্ষাধিক মানুষ। 50 বছর ধরে গড়াই নদীর ঘোড়ার ঘাট অংশে একটি ব্রিজের দাবি জানানো হলেও আজও বাস্তবায়নের মুখ দেখেনি। তবে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে এমন দাবি কর্তৃপক্ষের। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। একটি ব্রিজের অভাবে এভাবেই দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষকে। স্থানীয়রা জানান, কুষ্টিয়ার গড়াই নদে ভরা মৌসুমে পানির তীব্র প্রবাহ থাকলেও শুকনো মৌসুমে ধুধু বালুচর। ফলে বর্ষায় কোনো মতে জীবন ঝুঁকি নিয়ে পারাপার করা গেলেও শুকনো মৌসুমে পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এই নদীটা পার হইতে মোটামুটি 20 মিনিটের উপরে সময় লাগে। আর যখন মনে করেন যে ভিড় ভাট্টা থাকে তখন তো মনে করেন আরো ভোগান্তি হয়। এর মাঝখানেও এখানে 2-3টা নৌকা ডুবে গেছে। যখন নদীতে অতিরিক্ত উত্তাল হয় তখন আমাদের জীবনের সংখ্যা থাকে। আমাদের অমানবিক কষ্ট, বিশেষ করে বাচ্চারা তো ভয়ই পায়। কুমারখালী উপজেলার 5 ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে গড়াই নদের উপর ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও অগ্রগতি নেই। ফলে ব্রিজের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে ভুক্তভোগীরা। বলছেন, ব্রিজ নির্মাণে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের উন্নয়ন হবে। খিলিদা, কলিমপুর, পাবনার লোক সব এই রাস্তায়। ওখানে যদি ধরেন লোক পাঠায় 10 জন, এখানে 10,000 পার হয়। পানি যখন শুকায় যায় তখন পুরো পথই হেঁটে যাতায়াত করা লাগে। আর এলজিইডি বলছে, গড়াই নদে ব্রিজ নির্মাণে চাহিদাপত্র দেওয়া হয়েছে, দ্রুতই বাস্তবায়ন করা হবে। প্রতিবেদন পাওয়ার পরে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব। আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা প্রক্রিয়া শুরু হয়ে গেলেই দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু হয়ে যাবে।
ব্রিজ নির্মাণ করে দ্রুত এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র জমাদানের প্রথম দিন গত বৃহস্পতিবার ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আজ দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। রাকসু নির্বাচনে ২৩টি পদে লড়তে ৩৯৫ জন ও সিনেটে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদে ৭৬৪ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচন মাথা থেকে ছেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা পাঞ্চালে অস্থিরতা তৈরির পায়তারা চলছে বলেও জানান তিনি। সকালে রাজারবাগ পুলিশ বাহিনীর নির্বাচনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজবাড়ীর নুরুল পাগলা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক কোন দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। জুলাই গণঅভ্যুত্থানের ৫ই আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সাক্ষ্য দিচ্ছেন চাংখারপুলের শহীদ আনাসের মা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ চলছে। শহীদ আনাসের মায়ের সাক্ষ্য গ্রহণ শেষে আরও ৩ জন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার ৪ আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে এ মামলায় ৮ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল ২-এ দ্বিতীয় সাক্ষী একে মইনুল হককে আজ জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গত ২৮শে আগস্ট আবু সাইদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষী দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাইদের মামলায় গ্রেফতার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন ওমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বদরুদ্দিন ওমর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসার পর 10টা 5 মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি রাজনৈতিক দল গড়ে সভাপতির দায়িত্ব নেন। বদরুদ্দিন ওমর শুধু একজন লেখক নন, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক অনন্য প্রবক্তা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন জাকিররা। টানা 3 সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাস সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও কাজে লাগাতে চান এই ব্যাটার। আঞ্চলিক শ্রেষ্ঠত্ব নির্ধারণের এই টুর্নামেন্ট খেলতে আজ সকাল 10:15টায় দেশ ছাড়েন জাতীয় দলের একাংশ। নিলয় মজুমদারের রিপোর্ট। নেদারল্যান্ড সিরিজের আগেও ঢাকা এক সংবাদ সম্মেলনে জাকির আলী বলেছিলেন, এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
এবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেও বদলায়নি তার ভাষ্য, বরং টানা ভালো ক্রিকেট খেলার আত্মবিশ্বাসী প্রতিফলিত হলো তার কণ্ঠে। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। হংকং তুলনামূলক সহজ দল হলেও শ্রীলঙ্কা আফগানিস্তান বেশ কঠিন পরীক্ষা নেবে লিটনদের। আবুধাবির পরিসংখ্যানও পক্ষে নেই বাংলাদেশের, তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্থির করলেও জাকের এগিয়ে যেতে চান ম্যাচ ধরে ধরে। ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কাপে যাওয়ার আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করেছেন জাকের, নতুন কৌশলের প্রয়োগ করতে চান ম্যাচে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাসে। এদিকে ভোটদান সহজ ও নির্বিঘ্ন করতে বুথের সংখ্যা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে ভোটার প্রার্থীদের প্রচারণায় উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার ভোট, শেষ মুহূর্তে ভোট চেয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। আজ রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। রাত 11টার পর থেকে প্রচারণা চালানো নিষেধ। কেউ ব্যক্তিগতভাবে, আবার অনেকেই দলবদ্ধ হয়ে নিজ নিজ প্যানেলের পক্ষে ভোট চাইছেন। এদিকে শনিবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের সংখ্যা 8টি থাকবে, তবে বুথের সংখ্যা প্রথমে 500 থেকে 710 নির্ধারণের পর তা বাড়িয়ে 810 করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে 10 মিনিট সময় নিলেও বিকেল 4টার মধ্যে ভোটদান কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে ক্যাম্পাসে শপথ বাক্য পাঠ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রচারণা চালিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলের দরবারে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। পুলিশের উপর হামলার ঘটনায় গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এই ঘটনায় আইনশৃঙ্খলার দায়িত্বে পালনে গাফেলতি ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারা জানলেন যে অপরাধীরা অপকর্ম করতেছে, তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারব। জুলাই গণঅভ্যুত্থানের 5ই আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিলেন চানখারপুলের শহীদ আনাসের মা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ চলছে। শহীদ আনাসের মায়ের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। দুপুরে বিরতির পর আরও 3 জন সাক্ষী দিবেন। এই মামলায় গ্রেফতার 4 আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, এমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে মামলায় 8 জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল 2-এ দ্বিতীয় সাক্ষী একে মইনুল হকের আজ জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গত 28শে আগস্ট আবু সাইদের বাবা মকবুল হোসেন এ মামলায় সাক্ষী দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাইদের মামলায় গ্রেফতার 6 আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নির্বাচনী আসন পুনর্বহলের দাবিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং পাবনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। কুমিল্লা 2 আসনে হোমনা মেঘনা উপজেলা পুনর্বহলের দাবিতে মানববন্ধন করেছে হোমনা মেঘনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন করে বিক্ষুব্ধরা। এ সময় এলাকাবাসী মহাসড়ক অবরোধের চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের 2টি ইউনিয়ন বধুন্তি ও চান্দুরাকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এছাড়া
পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেড়া উপজেলার বাসিন্দারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পর। সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম পরিকল্পনার কথা। নির্বাচন ঘিরে ভোটার থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাত 11টায়। এজন্য শেষ মুহূর্তের প্রচারণায় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল থেকেই লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে দেখে শুনেই পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। খুবই স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন প্রক্রিয়া এখন চলছে। প্রত্যাশা থাকবে যে সবাই যে এত ইস্তেহার দিচ্ছে এগুলো যাতে বাস্তবায়িত হয়। পলিটিক্যাল এজেন্ডা অ্যাকমপ্লিশ করার জন্য অ্যাকচুয়ালি ডাকসুতে না দাঁড়িয়ে যারা জেনারেল স্টুডেন্টদের জন্যই কাজ করবে তারাই যাতে জয়ী হয়ে আসে। কোনো আগ্রাসনের রাজনীতি করে না এমন একজনকে আমরা চাই ভিপি, জিএস এবং এজিএস সকল পোস্টে। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদেরকে আমি ভোট দেব না, কারণ যারা আচরণবিধি মানতে পারে নাই তারা তাদের প্রতিশ্রুতি কিভাবে মানবে। এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ-শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাহলে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। শেষ দিনে এসে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রার্থীদের নিয়ে 8 দফা প্রতিশ্রুতি সম্বলিত শপথ বাক্য পাঠ করেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিন দুপুরে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি 10 দফা সুপারিশ জানানো হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে আজ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেলে ভিপি পদে লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুলদিন আবির এবং জিএস পদে আরবি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাভিউল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। প্যানেল ঘোষণা করে ছাত্রদল নেতা আমান বলেন, 24 ছাত্র আন্দোলনের অগ্রগামীদের এগিয়ে রেখে এই কমিটি ঘোষণা দিয়েছেন তারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইশতেহার ঘোষণা করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ। তিনি বলেন, জুলাই গণভ্যুত্থানের চেতনা ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, গেস্ট রুম, গণরুম কালচার নিরসন, খাবারের উন্নত মান নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য পরিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে। এদিকে রাজবাড়ীতে নুরাল পাকলার মাজারে ভাঙচুর ও আগুনের ঘটনায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে কুষ্টিয়া ছেউরিয়ায় ফকির লালন শাহের আখড়া বাড়িতে। গত দুদিন ধরে মাজার প্রাঙ্গণে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সদস্যরা। এদিকে মাজারে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাউল ভক্তানুরাগীরা।
8 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরির পাশাপাশি সব রকম প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। সম্মেলনে 11 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও 6 জনই তা প্রত্যাহার করে নিয়েছেন। সভাপতি পদে 1 জন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 4 জন প্রার্থী। এছাড়া কাউন্সিলর রয়েছেন 808 জন। এই সম্মেলনের মধ্য দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব বেরিয়ে আসবে, সেই নেতৃত্ব পরীক্ষিত নেতৃত্ব। এই নেতৃত্ব স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে পরীক্ষিত নেতৃত্বকেই আমাদের নেতাকর্মী, আমাদের তৃণমূলের নেতারা কর্মীরা মনোনীত করবেন। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেন। সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। এইটা হলো আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা যেইভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম, প্রায় আমাদের রিপোর্টগুলো কম্পাইল হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করব ইনশাআল্লাহ। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের আকুরটাকুর পাড়ায় নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের 2য় ও 3য় তলায় একটি কমিউনিটি সেন্টার। এর উপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি বাসায় ছিলেন। গতকাল গভীর রাতে তার বাসায় দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ জানায়, জড়িতদের ধরতে অভিযান চলছে। বিজ্ঞাপনী সংস্থা মাত্রা আয়োজন করল দীপ্যমান নক্ষত্র সম্মাননা প্রদান অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে একটি কনভেনশন হলে সেই সব মানুষদের সম্মাননা জানানো হলো যারা শুরু থেকে মাত্রার অনন্য সৃজন যাত্রী। 80-র দশকে 2 স্বপ্নবাজ তরুণ আফজাল হোসেন ও সানাউল আরেফিনের হাত ধরে তৈরি হয় এই প্রতিষ্ঠান, যার গর্বিত ইতিহাস জুড়ে 4 দশকের অবিরাম পথ চলা। মাত্রা প্রমাণ করল বিজ্ঞাপন হতে পারে সংক্ষিপ্ত অথচ গভীর, কার্যকর এবং স্মরণীয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে জাশনে জুলুস। ছিপাতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রার নেতৃত্ব দেন আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন। আঞ্জুমানে কাদিরা চিশতিয়া আজিজিয়ার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বরাত দিয়ে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 1615টি বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে 4টি ঘটনা ঘটার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিওতে অমূলক কোনো সংস্কার ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে বিএনপির। মিসবাহ হাসানের রিপোর্ট।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়কর আইনজীবীদের এই আলোচনা সভা। অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না। সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ঐকমত্যের ভিত্তিতে, সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায়। 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয়, তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে। কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এ বিষয়ে ঐকমত্য হয়নি। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি, কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। এ সময় তিনি বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন ইতিহাস তৈরি হবে। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। বিএনপি জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে চায় তার দল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছেলে হত্যার বিচার চাইলেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেওয়া সাক্ষ্যে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ছেলে হত্যা এবং আন্দোলনে যাওয়ার আগে ছেলে লিখে যাওয়া চিঠি বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ আনাসের মা। জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট চানখারপুলে আনাসে সহ 6 জনকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল 2-এর দ্বিতীয় সাক্ষী AKM মইনুল হককে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। এদিকে শেখ হাসিনার মামলায় লেখক বদরুদ্দিন ওমরের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তার মৃত্যুর কারণে তদন্ত কর্মকর্তাকে তিনি যে জবানবন্দি দিয়েছেন তার সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনাল চাইলে গ্রহণ করতে পারেন বলে জানায় প্রসিকিউশন। উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। বদরুদ্দিন ওমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনার মামলা। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আইওর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। আন্দোলনে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকলেও 5 কোটি টাকা তেল খরচে দেখানোর প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে অভিযানে নামে সংস্থাটি। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের সত্যতা পায়। অভিযান শেষে সাংবাদিকদের জানানো হয়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে মে ও জুন মাসে 40 দিন নগর ভবনে কার্যক্রম বন্ধ থাকে। এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়। আলোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন। এখানে ড্রাইভার থেকে শুরু করে উপরে ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাযোগ রয়েছে বলে প্রাথমিক প্রতীয়মান হয়। সরকার গণমাধ্যমকে তার সত্যিকারের ভূমিকায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনায় রাজধানীর একটি হোটেলে তিনি একথা বলেন। গণমাধ্যম সংস্কার এবং কর্মীদের শ্রম অধিকারের বিষয়ে কার্যকর একটি প্রস্তাবনা এই সরকার কাগজে কলমে রেখে যেতে চায় বলে জানান তিনি। ঐকমত্য কমিশনের এজেন্ডায় গণমাধ্যম সংস্কারের প্রস্তাবনা না থাকলেও সাংবাদিকদের নীতিমালা ও অধিকারের বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে মন্তব্য তার। রেজওয়ানা বলেন, সিস্টেমের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় মবের ঘটনা ঘটেছে, তবে সরকার কাউকে ছাড় দেয়নি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নিয়ম কানুন ঠিক করার জন্য সরকার সবার সহযোগিতা চায় বলেও জানান উপদেষ্টা। হয়ে যাওয়ার সুযোগ নেই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন, এত বছর যাবৎ নিজেদের অবস্থান, নিজেদের অবস্থা, কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে।